খাতায় বই, খাতা নিয়ে। আচ্ছা দেখি, আমরা হচ্ছে আইসিটির মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা শুরু করতে যাচ্ছি। এটা যদিও আগে আরেকবার করছিলাম, এটা আরেকবার করা হবে, ঠিক আছে? তো এখন চ্যাপ্টার 3-এর মধ্যে দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে দুইটা, একটা হচ্ছে আমাদের 3A আর একটা হচ্ছে কি 3B। 3A কে নাম্বার সিস্টেম, 3 এর নামটা হচ্ছে নাম্বার সিস্টেম, আর 3B টা কি লজিক গেট। দুইটা অংশ। চ্যাপ্টার 3 এর কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে আমার নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে কি লজিক গেট। তো নাম্বার সিস্টেমে আমাদের ম্যাথ রিলেটেড কোয়েশ্চেনগুলো আছে। কি রিলেটেড? ম্যাথ। আর লজিক গেটের মধ্যে আছে আমাদের সার্কিট রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে? কি নিয়ে? সার্কিট। সার্কিট নিয়ে কোয়েশ্চেন আছে। তো এখন আইসিটিতে যে 6টা অধ্যায় আছে, কয়টা অধ্যায় আছে? মাত্র 6টা অধ্যায়, বেশি না। সেখানের মধ্যে পড়তে হয় অ্যাকচুয়ালি কয়টা? পড়তে হয় ভালোভাবে স্যারদের কাছে পড়তে হয় 4টা, আর 2টা বাসায় পড়ে ফেলা যায়, স্যারের দরকার হয় না, ঠিক আছে? তো ওই 4টা চ্যাপ্টারের মধ্যে এই তৃতীয় চ্যাপ্টারটা কি আমাদের আছে। 3 নম্বর চ্যাপ্টারটাতে কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেনে অর্থাৎ বোর্ডে আমার 2টা সিকিউ আসবে, মাস্ট 2টা সিকিউ আসবেই। তার মানে কত? 20 নাম্বার। আর 7-8 নাম্বার এমসিকিউ, 7-8টা এমসিকিউ দিবে। তাহলে কত হচ্ছে? 20 আর 7 যদি ধরি তাহলে কত? 27। তাহলে 75-এর মধ্যে 27 নাম্বার শুধুমাত্র একটা অধ্যায় থেকে আসবে। তো যারা শুধুমাত্র অধ্যায় 3টা ভালোভাবে পড়বে, ওর পাস নিয়ে কোনোদিন চিন্তা করতে হয় না। ও যদি একটা অধ্যায় ভালোভাবে পারে, সে এমনিতেই পাস করে যাবে। গিয়ে মাত্র 6টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের কথা বলছে, এরপর আরো অধ্যায় আছে না? আরো অধ্যায় আছে। তো এখন এই চ্যাপ্টারগুলোতে একটু ভালোভাবে পড়লে কিন্তু মার্কস ইজিলি নিয়ে আসা যায়। চ্যাপ্টার 3, তারপর চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, একদম তুমি যা লিখবা তা যদি কি ঠিকঠাক হয়, তাহলে তোমাকে কি 100 দিয়ে দিতে পারবে, মানে ফুল মার্কস দিবে। স্যারের হাতে রেখে দিতে পারবে না মার্কস, ঠিক আছে? হইলে এই নাম্বার, হইলে এই নাম্বার, আর না হলে তো ডাবল জিরো। বুঝতে পারছো? তো এখন এই চ্যাপ্টারটা সহজ, তুলনামূলক সহজ, আবার তুলনামূলক কঠিন। স্টেপ বাই স্টেপ পড়বো। যদি বুঝো তাহলে একদম ইজি মনে হবে, আর যদি না বুঝি তাহলে কি কঠিন মনে হবে আর কি। না বোঝার তো কোনো কারণ না, যেহেতু সবাই বুঝছে আজ পর্যন্ত, তুমিও বুঝবা। বুঝতে পারছো? আসো তাহলে প্রথম প্রশ্ন, এই চ্যাপ্টার পড়ার আগে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি কম্পিউটার কি এবং সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন, এই প্রশ্নটা আমাদের জানতে হবে। এটা যদি না জানি তাহলে এই চ্যাপ্টারটা শুরু হয় না আসলে, ঠিক আছে? দেখি বলো তো কম্পিউটার মানে কি? কম্পিউটার দেখতে অনেকটা এটার মতো, হ্যাঁ কি না? এটার মতো না দেখতে অনেকটা? হ্যাঁ। তাহলে কম্পিউটার কি? কম্পিউটার দিয়ে কি করা হয়? কম্পিউটারের কাজটা কি বলো? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো সংখ্যা গণনা করছিস কম্পিউটার দিয়ে? হ্যাঁ, কি কি করছিস দেখি বল। ভিডিও দেখছি, গেম খেলছি, আর কি করছি? ছবি টবি দেখছি, এগুলো আর কি না? না, এগুলো হচ্ছে যে কম্পিউটারের কাজ না। কম্পিউটারের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে গণনা করা। আচ্ছা, গণনা আমরা আসলে কিসের সাহায্যে করি? ক্যালকুলেটরের সাহায্যে করি। করি কি করি না? ক্যালকুলেটরের সাহায্যে করি। নাম্বার সিস্টেম বই আনছো? এর সাথে বসে একটু, তুমি পিছনে যাও, কি পিছনে যাবে। তাহলে আমরা কম্পিউটারের সাহায্যে কি করি? গণনা করি। তাহলে গণনা, তাহলে আমরা এমনিতে অ্যাকচুয়ালি করিটা কি দিয়ে? গণনা কি দিয়ে করি? করি যে ক্যালকুলেটর দিয়ে। কি দিয়ে করি? ক্যালকুলেটর দিয়ে। বা হিসাব নিকাশগুলো আমাদের ফিজিক্সের হিসাব, ম্যাথের হিসাব, যাবতীয় যত হিসাব আছে সবগুলো করি কি দিয়ে? সবগুলো করি যে আমাদের ক্যালকুলেটর দিয়ে। কিন্তু যখন বড় বড় ক্যালকুলেশন করতে হয়, বড় বড় কি করতে হয়? ক্যালকুলেশন করতে হয়, তখন আর ক্যালকুলেটর দিয়ে আমরা কি করতে পারি না? গণনা করতে পারি না, আমাদের হাতের মধ্যে আসে না। তো বড় বড় ধরনের ক্যালকুলেশন করার জন্য আমার থেকে কিসের প্রয়োজন হয়? এ ধরনের কম্পিউটার, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো দিয়ে বড় বড় ক্যালকুলেশন করা যায়। ওয়ান কাইন্ড অফ বড় ধরনের ক্যালকুলেটর। কম্পিউটার ইজ এ ওয়ান কাইন্ড অফ কি বড় ধরনের কি করা? ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে
তাহলে আমরা মানুষের ভাষা, আচ্ছা তাহলে মোটামুটি কি কম্পিউটার কি এটা বুঝে গেছে। হ্যাঁ, এরপর আমাদের বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা, এখন দেখো তো সংখ্যা মানে নাম্বার, যে আমরা সবাই জানি। সংখ্যা মানে কি? সংখ্যা মানে হচ্ছে নাম্বার, পদ্ধতি মানে হচ্ছে কি সিস্টেম। তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে কি নাম্বার সিস্টেম। চ্যাপ্টারটার নামই কি আমাদের নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেমের মধ্যে নাম্বার বাংলায় করলে হয় সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি এইটার প্রসেসটা কি? এটার প্রসেস হচ্ছে সংখ্যা গণনা করা। আমরা অনেক ধরনের কি করতে পারি, সংখ্যা গণনা করতে পারি। তো দেখো আমাদের যখন থেকে আমরা গণনা করতেছি, কোনো কিছু গণনা করতেছি, কি দিয়ে গণনা করতেছি বলো না? বিভিন্ন নাম্বার দিয়ে করতেছি না? হ্যাঁ, যখন নাম্বার ছিল না তখন কি, যখন 0 ছিল না, 1 ছিল না, 2 ছিল না, 3 ছিল না, তখন ওরা কিভাবে গণনা করতো? মনে করো আদিমকালের মানুষেরা কিভাবে করতো? হ্যাঁ, কোনো আইডিয়া আছে? আইডিয়া তো থাকবে, দেখি বলো তো, তুমি বলো তো কেমনে গণনা করতো? এগুলো যখন ছিল না, হ্যাঁ, দাগ কেটে করতো, দাগ কেটে করতো, বা কোনোভাবে কি মানে হচ্ছে কোনো না কোনো কি দিয়ে দিত, মানে নিশানা দিয়ে দিত, মানে কি যাতে মনে রাখতে পারে যে কি জিনিসগুলো। যেমন বিভিন্ন ধরনের আমাদের আদি ধর্মগ্রন্থ যেগুলো ছিল তখন তো বই খাতা কলম কিছু ইয়া হয়নি, আবিষ্কার হয়নি। তারা কি করতো, পাথরে লিখে রাখতো। দেখো না অনেক সময় কোনো ঐতিহাসিক জিনিস খুঁজে পেলে সেখানে কাঠামোগুলা মানে হচ্ছে একটু অদ্ভুত ধরনের না, সেখানে সব খোদাই করা থাকে। যেমন যে কোনো প্রাচীন কোনো ইয়াতে যাও, ঐতিহাসিক জায়গায় যাও, দেখবা যে ওইখানের বিল্ডিং গুলো কি অদ্ভুত অদ্ভুত, মানে পাথরের মধ্যে কত সুন্দর নকশা করে ফেলছে, এরকম দেখছো না? হ্যাঁ, হ্যাঁ, কেন ইয়াতে বলো না, ওইটাই আর কি। কতগুলা ওই লালবাগ কেল্লা, তারপর আরো কি কি ঐতিহাসিক স্থান আছে না বাংলাদেশে, তো ওই দিক দিয়ে দেখবা ওইখানের বিল্ডিং গুলাতে এত সুন্দর করে খোদাই করা কেমনে থাকে, জিনিসপাতি গুলা নকশা করা গুলো কেমনে থাকে, এগুলো আসলে কেউ করছে তখন, করছে বিদায় ওগুলো কি এখনো আছে। ঠিক আছে, এগুলো নিয়ে আর কি। আচ্ছা যাই হোক, আমি বাইরে যাচ্ছি, গিয়ে পড়ার মধ্যে আছি। তাহলে কম্পিউটার কি, সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন? এটার সুন্দর সংখ্যাটা হচ্ছে আমাদের কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। পরীক্ষায় আসলে কি লিখতে হবে, এটা মনে করো খ নাম্বার প্রশ্ন আসছে যে কম্পিউটার কি বা সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন, কি লিখতে হবে। কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, গণনা করতে প্রয়োজন কি, কি লাগবে গণনা করার জন্য, কি লাগবে, সংখ্যা লাগবে। তো আমরা জানি মৌলিক সংখ্যা কয়টি, 10টি। দেখে বলো তো মৌলিক সংখ্যা কাকে বলে? ম্যাথে যাই গিয়ে একটু বলেন, আপনি বলেন। এটা না, এটা কিন্তু মৌলিক সংখ্যা বলে না। আচ্ছা ঠিক আছে, সুন্দর বলছো, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া কি ভাগ করা যায় না। এবার বলো তো 1 কি সংখ্যা, 1 মৌলিক নাকি যৌগিক? 1 কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা না। সেকেন্ড পেপারে রিয়েল নাম্বার পড়ো নেই? হ্যাঁ, সেকেন্ড পেপারে, সেকেন্ড পেপার ধরো নেই ম্যাথের রিয়েল নাম্বার। আচ্ছা যাই হোক, হ্যাঁ দোষ দেখি বল, মৌলিক নাকি যৌগিক বলতে না পারলে হ্যাঁ হবে না। আমাকে প্রশ্ন করতে বলি নেই, আনসার দিতে বলছে। 1 মৌলিক সংখ্যাও না, 1 যৌগিক সংখ্যা না। 1 হচ্ছে, 1 কে বলা হয় একক স্বাভাবিক সংখ্যা। একক কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। দেখি বলো তো স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা মানে ইংলিশ নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কি? হ্যাঁ, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো বুঝলাম, পূর্ণ সংখ্যা তো অনেক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলবো? হ্যাঁ, এটা এটা নট পূর্ণ, এটা নট স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলা, সেখানে 0 ইনক্লুড হবে না। ঠিক আছে, তাহলে তাইলে সেখানে কি হবে না, 0 আসবে না। তাহলে আসো আমরা যাই, তাহলে মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে 10টা। তো কিন্তু কম্পিউটার, এই যে কম্পিউটার এই বেচারা 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো আমরা যে সংখ্যাগুলো চিনি, এই সংখ্যাগুলো ও চিনে না। 1 2 3 4 5 হাজার হাজার কোটি কোটি সংখ্যা আমরা জানি, এগুলো দিয়ে অনেক ধরনের জটিল জটিল ম্যাথ এই কম্পিউটারই করে দেবে।
তোমাকে সলভ করে দেবে। কিন্তু এই কম্পিউটার এই সংখ্যাগুলা চিনে না, চিনে চিনে না। কম্পিউটার চিনে শুধুমাত্র দুইটা সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। এই 0 আর 1 আবার এই 0 এখানে 0 1 না, এই 0 1 কে বলা হয় যে বাইনারি সংখ্যা, বাইনারি 0 এবং বাইনারি 1। এটা হচ্ছে কি এই 0 কম্পিউটারের ভাষা হচ্ছে, কম্পিউটার চিনে মূলত 0 এবং 1। এই 0 হচ্ছে আমার বাইনারি 0, কি 0 বাইনারি 0, আর 1 হচ্ছে কি বাইনারি 1, বাইনারি 1। এগুলার একটা মিনিং আছে, কি আছে মিনিং আছে। মিনিংটা কি, বাইনারি 0 এর মিনিং হচ্ছে অফ, আর বাইনারি 1 এর মিনিং হচ্ছে অন। বুঝতে পারছো? যেমন এখানে আমার লাইটটা কি এখন কি আছে অফ, এখন কি আছে অন, সেম। অর্থাৎ যখন আমার এখন অন অবস্থায় আছে তার মানে সেটা জ্বলতেছে, লাইটটা জ্বলতেছে। যখন আবার অফ হয়ে যাবে তখন লাইটটা কি হয়ে যাবে, কি বন্ধ হয়ে যাবে। কি যখন লাইট বন্ধ হবে তখন আমার বাইনারির মান হবে কত 0, তখন বাইনারি 0 হলে তার মান 0। যখন লাইটটা জ্বলবে তখন তার মান কত হবে 1, বাইনারির মান কত 1। তাইলে এই জিনিসগুলো আসলে কম্পিউটারে চিনে থাকে, 0 এবং কি না 0 এবং 1 না। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার আছে? যা যা বলছি এতটুকু বুঝছো? আর এখানে 0 1 কে বলা হয়েছে ভোল্টেজ, 0 ভোল্টেজ অন ভোল্টেজ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি আবার বলি, হ্যাঁ উল্টা বলছি না, 0 মানে হচ্ছে কি লো ভোল্টেজ, 1 মানে হচ্ছে কি হাই ভোল্টেজ। আচ্ছা উল্টা বলছি আমি, দেখো এটা মানে হচ্ছে কি লো ভোল্টেজ, লো ভোল্টেজ, আর এটাকে বলা হয় হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ। আচ্ছা এখন এগুলোর একটা রেঞ্জ আছে, 0 ভোল্টেজকে আমরা সাধারণত 0V এটা বলে থাকি, আর যখন 1 হবে তখন তার ভোল্টেজের মান আমরা 5 ভোল্টেজ ধরে নিই, ঠিক আছে? আচ্ছা দেখি ভোল্টেজ, ভোল্টেজের বাংলা হচ্ছে কি বিভব, বিভব কাকে বলে? দেখি বলো বিভব কাকে বলে? এই নাই, মাথা নেই, এসে তরে পড়িনি, বলেন। হ্যাঁ যে পরিমাণ শক্তি, যে পরিমাণ কাজ করতে হয়। আচ্ছা বিভব হচ্ছে যে অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে হচ্ছে কি বিভব বলতেছি। আর বিভব পার্থক্য জিনিসটা কি, এখানে ভোল্টেজ মানে হচ্ছে পার্থক্য বোঝাচ্ছে। বিভব পার্থক্য জিনিসটা হচ্ছে যে এই তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরাতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে কি আমার বিভব পার্থক্য। আচ্ছা তাহলে আমি এই প্রশ্নটার উত্তর আরেকবার বলতেছি, দেখো এখনই তোমাদের মাথায় সেট হয়েছে কিনা। কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, গণনা করতে প্রয়োজন কি সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা কয়টি 10টি, কিন্তু কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস সেহেতু এটি সর্বোচ্চ দুইটি অবস্থা বুঝতে পারে, একটা হচ্ছে হাই ভোল্টেজ আর একটা হচ্ছে কি লো ভোল্টেজ। হাই ভোল্টেজের জন্য আমার বাইনারির মান কত পাই 1, লো ভোল্টেজের জন্য বাইনারির মান কত পাই 0। আচ্ছা সংখ্যা পদ্ধতির মাধ্যমে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের সাথে সংশ্লিষ্ট সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি এর মাধ্যমে কম্পিউটার তৈরি করা হয়। এই কম্পিউটারটা যখন তৈরি করতেছে তখন এখানে এর প্রোগ্রামিং গুলা বা এর কম্পিউটারের অ্যালগোরিদম গুলা বলো বা অপারেটিং সিস্টেমটা বলো যেভাবে সেট করা হয়েছে সেটা হচ্ছে আমার এই বাইনারি 0 এবং বাইনারি 1 দিয়ে। অর্থাৎ যেটাকে এই ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে যদি তুলনা করি যে একটা পাবো লো ভোল্টেজ আর একটা পাবো হাই ভোল্টেজ, অর্থাৎ সুইচ অন সুইচ অফ। এটার মাধ্যমে কম্পিউটারটা কি তার কাজ করে থাকে আর কি। পরীক্ষা আসলে লিখতে পারবা 1 নম্বরের জন্য, হ্যাঁ একদম ইজি। আচ্ছা একদম ইজি। আচ্ছা যাই হোক, দেখো এবার আসো নাম্বার সিস্টেম কয় প্রকার। নাম্বার সিস্টেম কি, নাম্বার সিস্টেমটা হলো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে নাম্বার সিস্টেম বলে। কোনো একটা সংখ্যা আমি লিখতে যাচ্ছি, কোনো একটা সংখ্যা কি করতে যাচ্ছি লিখতে যাচ্ছি বা প্রকাশ করতে যাচ্ছি, লিখতে যাচ্ছি বা প্রকাশ করতে যাওয়ার পদ্ধতিটাকে আমরা কি বলতেছি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে কি
নন পজিশনাল নাম্বার সিস্টেম। আবার পজিশনাল নাম্বার সিস্টেম আবার 4 প্রকার। পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমাল, আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। আচ্ছা, আর নন পজিশনাল নাম্বার সিস্টেমের কোনো কি নাই, প্রকারভেদ নাই, কোনো কি নেই, প্রকারভেদ নাই। তবে একটা জিনিস উদাহরণ আছে। তাহলে উদাহরণগুলো কি? হায়ারোগ্লিফিক্স, রোমান সংখ্যা। রোমান সংখ্যা চিনি না আমরা, হ্যাঁ? ওই রোমান সংখ্যা এই কোথায় দিলাম, এখানে তো দিনই। রোমান সংখ্যা ওই 1 2 3 ছোট হাতের বড় হাতের আই দিয়ে যেটাকে প্রকাশ করে আর কি, এগুলো হচ্ছে রোমান সংখ্যা। এগুলো হচ্ছে আমার নন পজিশনাল কি নাম্বার সিস্টেম। আর পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে এগুলো। ঠিক আছে, এই পার্টটা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এবার আসো পজিশনাল নাম্বার সিস্টেম। যে সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যথা এই। তাহলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে গুলো কিন্তু লাগবে। কাকে বলে সহ পড়াই দিচ্ছি তোমাদেরকে। তাহলে সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম কাকে বলে কি বলছিলাম? হ্যাঁ, কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার কি পদ্ধতিকে কি বলে? নাম্বার সিস্টেম বলে। তাহলে নাম্বার সিস্টেম কয় প্রকার বলছি? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। আবার পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার? আমার এখানে পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন দেখো পজিশনাল নাম্বার সিস্টেম এটা আবার কাকে বলে? পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে এটা একটু বলবো, তারপর নন পজিশনাল নাম্বার সিস্টেম কি কাকে বলে সেটা বলবো। দেখি বলো, পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে? যে যে সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয়ে যায়, কি তাকে কি বলবো? পজিশনাল নাম্বার সিস্টেম। আমি খুব সুন্দর করে বলি, সাপোজ মনে করো এখানে একটা নাম্বার লিখছি, কত? 199। মনে করো 200 টাকা আমি ওকে দিলাম, বা 199 টাকা কাকে দিলাম? ওকে দিলাম। এখন ওকে বললাম আমি তোমাকে এগুলো দিচ্ছি, এই মানে এই, আচ্ছা ভালো কথা, এইটা এখানে 199 এগুলো কি 199, এটা কি? এটা একটা, আর 1 অথবা 9 অথবা 9 এগুলোর নাম কি? কি বলে? ডিজিট। ডিজিটের বাংলা কি? অঙ্ক। আচ্ছা, অঙ্ক কোনটা, সংখ্যা কোনটা? অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে? কেন, 0 তো সংখ্যা হইতে পারে। অঙ্ক ঠিক আছে, ওগুলোকে বলা হয় যে মৌলিক সংখ্যা আর কি। মৌলিক সংখ্যাগুলোকে আবার অঙ্ক বলে থাকি আমরা। ঠিক আছে, ওর কথা ঠিক আছে। আবার ওগুলাকে সংখ্যা হিসেবেও বলা যায়, তবে তখন বলতে হবে ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, নট অনলি সংখ্যা। আচ্ছা যাই হোক, এখন আমি একে 199 টাকা দিলাম, বললাম যে আমি এখানে যে ডিজিটগুলো আছে এই ডিজিটের টাকাগুলো মানে থাকবে এমন টাকার রিটার্ন নেব। মানে ওকে আমি দিলাম এত, কিন্তু আমি ওর থেকে এখন নিতে যাচ্ছি কত জানো? আমি নিতে যাচ্ছি যে এই জিনিসটাকে এখানে শিফট করে এটাকে ওই পাশে শিফট করে। তাহলে যদি আমি অবস্থানের পরিবর্তন করাই দিই, এটা হবে আমার 991। ওকে আমি দিছি কত? 199। এটারটা এটা আর এটারটা এটা যদি রাখি তাহলে কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, কে বলছে নেই? কোথায় 199 টাকা, কোথায় 991 টাকা? পরিবর্তন আছে নাকি নেই? আছে। তো দেখো আমাকে বলো তো, এইখানে হচ্ছে 199 টাকা, আর রিটার্ন নিতে যাচ্ছি কত? ও কি সেটা মেনে নিবে? কেন মেনে নিবে না? আমি তো অঙ্কগুলো তো ডিজিটগুলো তো সেম আছে, হ্যাঁ মানবেন না। ঠিক আছে, তাহলে মানবেন না, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ডিজিটের পরিবর্তন করলে, অর্থাৎ সংখ্যার কি করলে, মানে অবস্থানের পরিবর্তন করলে যদি মানের পরিবর্তন হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বলবো কি? পজিশনাল নাম্বার সিস্টেম। আর যদি মানের পরিবর্তন না হয় তাহলে আমরা তাদেরকে বলবো কি? নন পজিশনাল নাম্বার সিস্টেম। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা
তো এখন এখানে যে 4টা ডিজিট আছে এই 4টা ডিজিটই কি আমার কি করতে হবে না মানের সরি 4টা যে প্রকারভেদ আছে ওই 4টা প্রকারভেদে কি আমার কি হবে মানের পরিবর্তন হয়ে যাবে কি মানের কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে কি এতটুকু বুঝতে আসছো হ্যাঁ এতটুকু বুঝতে আসছি আচ্ছা তাহলে এবার আসুন নন পজিশনাল নাম্বার সিস্টেম তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম যেহেতু বুঝে গেছি নন পজিশনালটা বুঝে গেছি আমরা মানে কি এই জায়গায় মানের অবস্থানের পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে আর এই জায়গায় কি অবস্থানের পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে না ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার আসো বেস বা ভিত্তি এখন যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের বেস বেসের বাংলা হচ্ছে কি ভিত্তি বেসের বাংলা কি বেসের বাংলা ভিত্তি এবার বলতে হবে যে বেস কি অথবা ভিত্তি কি কোনো একটি সংখ্যা পদ্ধতি যতটি অঙ্ক নিয়ে গঠিত তাকে তার বেস বলে এখানে সংখ্যা পদ্ধতি কয়টা আছে 4টা আছে না 1টা 2টা 3টা 4টা এদের মৌলিক সংখ্যা যতটা থাকবে সেগুলাই হলো তার বেস এগুলোর মৌলিক সংখ্যা যতটা সেগুলাই হলো তার বেস তাহলে কোনো একটি সংখ্যা পদ্ধতির যতটি অঙ্ক নিয়ে গঠিত তাকে তার কি বলা হয় বেস বলা হয় তাহলে অঙ্ক মানে ডিজিট মানে কাদেরকে বলতেছি ডিজিট মানে হচ্ছে ওই 0 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে ডিজিট আর সংখ্যা এটা পুরোটা মিলে একটা সংখ্যা হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখন দেখো এখানে বাইনারির বেস তাহলে বেস কি বা ভিত্তি কি বুঝা গেছে হ্যাঁ আচ্ছা বেস কি বা ভিত্তি কি মানে হচ্ছে কোনো একটি সংখ্যা পদ্ধতি যে পরিমাণ কি নিয়ে গঠিত যে পরিমাণ অঙ্ক নিয়ে গঠিত তাকে তার কি বলা হয় বেস বলা হয় তাহলে এই বিগত 15-20 মিনিট পড়ালেখায় কিন্তু আমার অনেক প্রশ্ন কি পড়া হয়ে গেছে গিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটার কি কম্পিউটার কেন প্রয়োজন ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে এই নাম্বার সিস্টেম কাকে বলে নাম্বার সিস্টেমের প্রকারভেদ এবং তাদের সংজ্ঞাগুলো কাকে বলে ওই জায়গা থেকে কোয়েশ্চেন হবে অনেক এমসিকিউ আসবে কিন্তু এই জায়গা থেকে আচ্ছা এখন পড়বো যে বাইনারি দেখো বাইনারি শব্দের মধ্যেই আছে বাইনারি বাই মানে কত 2 তাহলে বাইনারির বেস হচ্ছে কত আমার 2 বাইনারির বেস হচ্ছে 2 একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কত 1 অক্টালের বেস হচ্ছে 8 দেখো বাইনারির বেস কত 2 বাইনারির বেস কত 2 এর কত মান পাওয়া যাচ্ছে 0 এবং 1 ওই দুইটা কে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 যখন অক্টাল পড়ব অক্টালের বেস কত 8 কত থেকে শুরু হবে 0 থেকে শুরু হবে কোথায় যায় শেষ হবে 7 এ গিয়ে শেষ হবে ডেসিমেলের বেস কত 10 ডেসিমেলের বেস কত 10 0 থেকে শুরু হবে 9 এ গিয়ে শেষ হবে আর হেক্সাডেসিমেলের বেস হলো 16 কোথায় যাই শুরু হবে কত থেকে 0 থেকে শুরু হবে এফ এ গিয়ে শেষ হবে এফ এটা বুঝছো হ্যাঁ আচ্ছা এখন আমরা একটা একটা করে ধরবো একটা একটা করে পড়ার চেষ্টা করবো আর কি দেখ তাইলে আমাদের একটা জিনিস মুছে দিতে হবে মুছে দিই তাহলে দেখো আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতিটা শিখে বড় হয় এবং আজ পর্যন্ত কাজে লাগে সেটা কোনটা সেটা হচ্ছে ডেসিমেল ওইটা দিয়ে শুরু করবো আমরা ডেসিমেলের বেস কত বললাম একটু আগে 10 তাহলে মৌলিক সংখ্যা কত 0 থেকে 9 ক্লিয়ার তাহলে দেখো ডেসিমেলের নাম্বার কি কি আছে আমার আছে 0 1 2 3 4 5 6 7 8 9 এখানে কয়টা আছে 10টা এমনি হিসাব করতে গেলে 1 থেকে 9 মানে হচ্ছে 9টা
শূন্য একটা কয়টা 10টা। এখন এই 10টা আমার কি আমার ডেসিমেলের বেস 10টা যে বেস আছে অর্থাৎ বেসগুলো আর কি 1 থেকে 0 থেকে কয়টা 9 পর্যন্ত। একটা জিনিস খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করবা, ডেসিমেলের কথার মধ্যে মানে বেসের সংখ্যা আছে কত এখানে 10, কিন্তু শুরু শেষ হয়েছে কত দেয় 9 গিয়ে, শুরু হয়েছে কত থেকে 0 থেকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে গেল ডেসিমেল গেল। এবার আসো অক্টালে। অক্টালের বেস কত বলছিলাম, অক্টালের বেস বলছিলাম 8। তাহলে 0 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত কয়টা 7, এখানে একটা কয়টা 8, তাহলে টোটাল কয়টা হয়েছে 8টা হয়েছে, টোটাল 8টা হয়েছে। তো 8টার জন্য দেখো তো অক্টালের বেস কিন্তু 8 কিন্তু শেষ হয়েছে কততে 7 এ, শুরু হয়েছে কত থেকে 0। তাহলে এই দুইটার সাথে একটু কম্পেয়ার করলে দেখি, এখানে দেখো শুরু হয়েছে 0, শেষ হয়েছে কোথায় 9। এটা 10 হইলেও এখানে কিন্তু 10 আসতেছে না, 10 আসতেছে না, কিন্তু 10-এ যাই শেষ হচ্ছে না, শেষ হচ্ছে এর আগেরটাতে 9-এ। ঠিক তেমনি 8 7-এ গিয়ে শেষ হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে 7-এ গিয়ে। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? এরপর আসো বাইনারি। বাইনারির মান হচ্ছে বেস কত 2, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। হ্যাঁ, তাহলে শুরু হচ্ছে কততে 0, শেষ হচ্ছে কোথায় 1-এ গিয়ে শেষ হচ্ছে। এতটুকু বোঝা গেছে? বোঝা নাই? না বোঝার মতো কোনো কিছু? হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো এখানে 2 হইলেও 2-এ গিয়ে শেষ হচ্ছে না, শেষ হচ্ছে 1-এ। আচ্ছা, তাহলে এই জিনিসটা তো আমরা জানি। এই অক্টালের জিনিসটা দেখি। অক্টালের এই জিনিসটা 7-এর পরে কি আসে, 7-এর পরে কি আসে 8 আসে না, 8-এর পরে কি আসে 9 আসে না। এখানে 8 এবং 9 সংখ্যাটা কি আছে, মানে অক্টালের মধ্যে আছে? অক্টালের মধ্যে 8 এবং 9 সংখ্যাটা নাই। তাইলে অক্টালের মধ্যে যেখানে যেখানে 8 এবং 9 দেখবা ওই সংখ্যাটা অক্টালের মধ্যে এক্সিস্ট করে না। বুঝা গেছে? তাহলে ওই সংখ্যাটা অক্টাল সংখ্যা নয়। ঠিক আছে? আচ্ছা, আবার বাইনারি থেকে দেখো তো 1 এর পর 2 3 4 5 6 7 8 কোনো সংখ্যা নেই, আছে নাকি নেই? নাই। তাহলে ওগুলা কোথায় এক্সিস্ট করে না? বাইনারির মধ্যে এক্সিস্ট করে না। বুঝাইতে পারছি? সমস্যা আছে এতটুকু? নাই। আচ্ছা, তাহলে এখন একটা শিখবো, হেক্সাটা একটু পরে বলতেছি, আগে এই তিনটা একটু বোঝার চেষ্টা করবো আমরা। বাইনারিটা দেখি, সরি ডেসিমেলটা। ডেসিমেলটা দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। ডেসিমেল আমাদের কি 9-এর পরে আর সংখ্যা আছে না? কত আছে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12, এভাবে করে করে যাই। তাহলে দেখো তো 9-এর পরে আমরা লিখতেছি কত, 9-এর পরে লিখতেছি কত দেখো 10। ঠিক আছে, 10-এর পরে কত লিখবো 11 12 13 14 15 16 17 18 19, 19-এর পরে আবার কত লিখতেছি হ্যাঁ 20। একটা জিনিস খেয়াল করতে হবে এই জায়গায়, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, 9-এর পরে কেন 10 আসে, 9-এর পরে কেন অন্য সংখ্যা অন্য কোনো সংখ্যা আসে না, 10ই কেন আসবে? 9-এর পরে কেন আমরা 20 বলি না, কেন আমরা 30 বলি না, 10ই কেন বলি? কখনো চিন্তা করছো এগুলা? আমরা মানুষরা কখনো কি করিনি, চিন্তা করিনি। আমরা মানুষরা চিন্তা করিনি, যারা গণিতবিদ আছে এগুলো নিয়ে যারা কি করছে গবেষণা করছে তারাই চিন্তা করছে। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তো ওরা চিন্তা করছে বলে আমাদের আর কোনো চিন্তা ভাবনা করা লাগেনি, আমরা ডাইরেক্ট করে ফেলতে পারতেছি জিনিসগুলো। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি একই ঘটনা পুনরাবৃত্তি করতেছে। পুনরাবৃত্তি শব্দটা তোমরা আগে পড়ছো না, আগে শুনছো না? এটা কি করে, পুনরাবৃত্তির কাজ কি, বারবার রিপিট করে। হ্যাঁ, আসলে এখন কথা হচ্ছে কোন সংখ্যাগুলো রিপিট করবে, মৌলিক সংখ্যা আবার বেসগুলাই রিপিট হবে, বেসগুলাই কি হবে রিপিট হবে। একটা জিনিস খেয়াল করো, আমি 0 থেকে 9 পর্যন্ত এটা আমার প্রথম বেস না? হ্যাঁ
হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার একবার শেষ, সেকেন্ড বারে আবার এটা হচ্ছে প্রথম বেসটা লিখলাম, তারপরে রিপিট হচ্ছে না, তারপর রিপিট হচ্ছে কি প্রথমবার যখন রিপিট হবে তখন ওয়ান দিলাম, এই ওয়ানটা এই দেখো এই ওয়ানটা হচ্ছে প্রথমবার রিপিট হচ্ছে, আর বাকিগুলো দেখো 0 থেকে 9 পর্যন্ত আবার এই বেসগুলো করতেছে, 0-র পরে 1 2 3 4 5 6 7 8 9 আবার বেসটা করবে, এই 20 মানে 20 19-এর পরে শেষ, এরপর কি আবার 20 শুরু, দেখো 20 21 22 23 24 25 26 27 28 29, 29-এর পরে আবার আমার 30 আসবে, 29-এর পরে কত আসবে 30 আসবে, এত পর্যন্ত ক্লিয়ার। তাহলে দেখো তো এই দেখো দুইবার রিপিট হয়ে গেছে, এখানে একবার রিপিট হয়েছে বলে 1, এখানে আবার 20-এর পরে দুইবার রিপিট হচ্ছে, কেমনে দেখলো ওই দেখো এই 0 থেকে 25 এত পর্যন্ত দেখো তো এই জিনিসটা রিপিট হচ্ছে কিনা, হচ্ছে। তাহলে এটা যদি রিপিট হয় তাহলে তৃতীয়বার যখন রিপিট হবে 30-এর পরে কত হবে 31 32 33 এভাবে করে করে রিপিট হবে না, সেম জিনিসগুলো রিপিট হচ্ছে, তারপরে 40 50 60 70 80 90 100 এভাবে করে করে কি হচ্ছে রিপিট হবে রিপিট হবে রিপিট হবে রিপিট হবে, এভাবেই সংখ্যা পদ্ধতিটা মানে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি করে কাজ করে। এখন মজার কথা বলি, এই জিনিসটা তোমরা বুঝছো, এই জিনিসটা থেকে বুঝলে এই জিনিসটা থেকে স্যার এমসিকিউ দেয় না, কারণ এটা সবাই পারে, ডেসিমেল কি সবাই পারে, সেজন্য দিতে চায় না, কিন্তু অক্টাল থেকে দেবে, হেক্সাডেসিমেল থেকে দেবে, বাইনারি থেকে দিবে। তাহলে অক্টাল একটা দেখাই এবার, তাহলে ডেসিমেল নিয়ে সমস্যা নেই আর। আচ্ছা তাহলে আসো অক্টাল। অক্টাল দেখি বলো তো অক্টালের বেস কত, সেভেন, তাহলে অক্টালের জন্য 0 থেকে কোথায় 7, 7-এ শেষ, এরপরে কি বলছি প্রথমবার রিপিট হবে না, একবার তো বেস লিখে ফেলছি, বেস থেকে শুরু হয়, বেসের পরে কি বেসগুলো একবার রিপিট হবে না, তাহলে রিপিট হবে কত থেকে দেখি বলো তো, এই জিনিসগুলো রিপিট হবে না আবার, হ্যাঁ তাহলে প্রথমবার রিপিট হচ্ছে, তাহলে প্রথমবার রিপিট হলে 1 0, তাহলে আবার দেখো তো 1 1 1 2 1 3 4 1 5 1 6 1 7 1 8 হবে না, 1 7-এর পরে আবার কত হবে 2 0 2 1 2 2 2 3 এভাবে করে যাবে। হ্যাঁ এখন দেখো কোয়েশ্চেন আসবে, কি আসবে কোয়েশ্চেন আসবে, এমসিকিউ করবে, 7-এর পরে সংখ্যাটা লিখো, 7-এর পরে সংখ্যাটা কি 8, দাও একেবারে ডাবল 0 দিয়ে দেবে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরের সংখ্যা হলো 10 নট 8, এমসিকিউতে দেবে। তারপর হচ্ছে 7-এর পরে 8, তারপরে বলবে যে 11-এর আগের সংখ্যাটা কত 10, বা এখানে বলতে পারে 17-এর পরের সংখ্যাটা কত 20, বা বলতে পারে 23-এর পরের সংখ্যাটা কত 24, এত ইজি দেবে না, বুঝেছ এই জিনিসটা বুঝতে পারছো, বুঝাইতে পারছি হ্যাঁ। আচ্ছা এটা যদি বুঝাইতে পারি তাহলে বাইনারিতে চলে যাই, বাইনারিতে যাই গিয়ে দেখো বাইনারির আমার বেস কত কি কি আছে 0 আর 1, তাহলে প্রথমবার রিপিট হইলে প্রথমবার রিপিটের জন্য 0 1, তাহলে 1 1, এরপর এটা সেকেন্ড বার রিপিট হবে না, হ্যাঁ সেকেন্ড বার রিপিটের জন্য 2 তো নাই কেন বাইনারির মধ্যে, তখন কি করব হ্যাঁ বুঝিনি 1 0 0 এগুলো করব, এগুলো করার জন্য এগুলো এমনিতে এই ডেসিমেল আর অক্টালের মধ্যে যদি চিন্তা করতে যাই তাহলে এগুলো ইজিলি আমার মাথায় আসবে না, ভুল হয়ে যাবে গিয়ে। তো বাইনারির জন্য আমাদের কিছু সিরিজ আছে স্পেশাল, বাইনারি মান কি করে নির্ধারণ করে, হ্যাঁ ওগুলো আমরা পড়বো ধাপে ধাপে, বাইনারি এত জানলা হবে, বুঝতে পারছো। আচ্ছা এরপরে হচ্ছে সবচাইতে বড় সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল, এটা কি হেক্সাডেসিমেল, এটা বুঝতে হবে আমাদের হেক্সাডেসিমেলটা, দেখো
হেক্সাডেসিমেলের জন্য আমার কত হেক্সাডেসিমেলের বেস কত বলছি বলো না? 16 16। তাহলে শুরু হবে কত থেকে? 0 থেকে। 0 থেকে 16 পর্যন্ত না। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে কি? 9 এর পরে এ বি সি ডি ই এফ। এবার যোগ করো 1 2 3 4 5 9 10 11 12 13 14 15। আরেকটা তো আছে এ বি সি ডি ই এফ। হ্যাঁ আচ্ছা 9 10 ঠিক আছে 16টা হয়েছে। এই দেখো এখানে 9 10 11 12 13 14 15 16। আচ্ছা এখন একটা এমসিকিউ হয় এ হেক্সাডেসিমেলের কি সংখ্যা অঙ্ক কোনটা নাকি অক্ষর বলেন? এ সংখ্যা পদ্ধতির কি অপশন? সংখ্যা অক্ষর আরেকটা হচ্ছে অঙ্ক। সংখ্যা কেমন বললা তুমি? হ্যাঁ অঙ্ক ডিজিট কি ডিজিট নট কি সংখ্যা না অক্ষর না। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির অঙ্ক বেস। তুমি 2 3 কে কি বলতেছো অঙ্ক বলতেছো না? 4 কে অঙ্ক বলতেছো না? তাহলে এগুলো অঙ্ক হিসেবে কাজ করবে নট অক্ষর। মাথায় রাখতে হবে। বুঝে গেছে? হ্যাঁ এতটুকু সমস্যা আছে নাই? তাহলে এ দেখো তাহলে এখানে টোটাল এই 16টা এই 16টা আমার কি নির্দেশ করতেছে? 16টা কি নির্দেশ করতেছে দেখি বলো তো? বেস নির্দেশ করতেছে। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? 9 এর পরের সংখ্যা কি ছিল ডেসিমেলে? ডেসিমেল যখন করছিলাম তখন 9 এর পরের সংখ্যা কত ছিল? 10। তাহলে সবগুলার দেখো ডেসিমেল অক্টাল বাইনারি সবগুলার পরের সংখ্যাটা প্রথম পরের সংখ্যাটা কিন্তু 10 ছিল। তাহলে এখানে পরের সংখ্যাটাও হবে আমার 10। 10 থেকে ঘুরবে 10 11 12 13 14 15 16 17 18 19 19 এর পরে 20 না 19 এর পরে এই দেখুন 1a 1b 1c 1d 1e 1f শেষ। প্রথমবার রিপিট হয়ে গেছে গিয়ে সেকেন্ড বার রিপিট শুরু হবে আবার 1f এর পরে 20। তাহলে 20 21 22 23 24 25 26 27 28 29 13 না 29 এর পরে 2a 2b 2c 2d 2e 2f তারপর যায় 30 হবে 30 হবে এরপরে গিয়ে হবে 30। এতটুকু বুঝতে পারছো কিনা? হ্যাঁ এখন এমসিকিউ হবে 1f এর পরের সংখ্যাটা কি? 20। তারপর তোমার কোয়েশ্চেন হবে 2f এর পরের সংখ্যাটা কি? 30। তারপর তোমার f এর পরের সংখ্যাটা কি? এগুলা কি হবে কোয়েশ্চেন হবে এমসিকিউতে দিবে। বলো পারবা কিনা বুঝছো কিনা? মেন কথা হচ্ছে বুঝতে হবে, না বুঝলে এগুলো পারবা না। ইজি আছে? বুঝছো যা যা বলছি? হ্যাঁ তাইলে দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতেই হবে এগুলা সংক্রান্ত কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য। বাইনারি বেস এত শুরু হচ্ছে 0 শেষ হচ্ছে কততে? 1। শুরু হচ্ছে 0 শেষ হচ্ছে কততে? শুরু হচ্ছে 0 শেষ হচ্ছে কততে? শুরু হচ্ছে 0 শেষ হচ্ছে কততে? f। যখন পরের সংখ্যাটা দেখো এখানে f যখন শেষ হইছে এর পরেরটা সংখ্যা এদিকে 1 0 যোগ হইছে। আবার এখানে যখন 1f শেষ হইছে আরো আরেকবার রিপিটেড 1 রিপিটটা যোগ হইছে। তাহলে 1f এর সাথে 1 যোগ করলে কত হবে? 2 মানে 2 বার রিপিট হচ্ছে। আবার এখানে 2 বার রিপিট হওয়ার পরে 2f এর পরেরটা এর আগে এর পরবর্তী রিপিটের জন্য 3 বার রিপিট হবে। এভাবে হিসাব করতে হবে এমসিকিউর জন্য। আমি কি বুঝাইতে পারছি নাকি পারিনি? হ্যাঁ আচ্ছা তাহলে আমি বুঝাইতে পারছি। আচ্ছা এরপর আসো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এমসিকিউতে দে। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ডিজিট দুইটা নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে। সবচেয়ে ছোট সংখ্যা কি আছে 2 অঙ্কের মধ্যে? 10। আর সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত? 99। কারণ এর বড় নাই আর 10 এর ছোট নাই। 10 এর ছোট 9 হয়ে গেলে এক অঙ্ক হয়ে যাবে গিয়ে 2 অঙ্ক থাকবে না।
ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100, 100 নিচে নাই। আবার বৃহত্তম কত? 999। আচ্ছা, তারপর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। আবার ছোট অঙ্ক কত, মানে হচ্ছে বৃহত্তম অঙ্ক কত? 999। 9999 না, 9999। বুঝতে পারছো যা যা বলছি? কোন এমসিকিউতে আসবে। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের হাতে যে নোটটা আছে, আমার দেওয়া যে নোটটা আছে, এই নোটের 4 নাম্বার পেজে আসবো আমরা। কয় নাম্বার পেজ? 4 নাম্বার পেজ। 4 নাম্বার পেজে একটা চার্ট দেখতে পাচ্ছ? চার্ট দেখা যাচ্ছে না? এতক্ষণ পর্যন্ত আমরা এখানে যেগুলো এক্সপ্লেন করছি, বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, সবগুলাকে একসাথে চার্টের মধ্যে দিয়ে দিছি। দেখো, না বোঝার থাকলে এখনই জিজ্ঞাসা করবা। 4 নাম্বার পেজটা একটু দেখে নাও, মানে 4 নাম্বার পেজটা একটু দেখে নাও, না বুঝলে এখনই জিজ্ঞাসা করবা। পুরাটা একটু চার্টটা দেখে নাও। চার্টটা না বুঝলে এখনই জিজ্ঞাসা করবা। মতো কোনো কিছু আছে? আচ্ছা, তাহলে দেখো, এখন 5 নাম্বার পেজে আমরা কিছু এমসিকিউ পাবো যেগুলো পরীক্ষায় আসবে। এখন এখানে আমি টোটাল এমসিকিউ দিচ্ছি, এখানে 12টার মতো দিচ্ছি। তুমি এই 12টা পারলে এই ধরনের যে কোনো এমসিকিউ পারবা। গাইড বা বই খুলে যখন দেখবা সব এমসিকিউ পারবা, তবে এই 12টা পারতে হবে, নিচ থেকে পারতে হবে বুঝে বুঝে। তাহলে দেখো 1 নম্বরে যেটা আছে 157, এই দেখো নিচে এখানে 8 দেওয়া আছে। 8 মানে কি জানো? অক্টাল, অক্টাল সংখ্যা বোঝাই যায়। তাহলে তোমাকে এবার বলছে 157 এর পরের সংখ্যাটা কত হবে, এর পরের পরবর্তী সংখ্যাটা কত হবে? 157 এর পরের সংখ্যাটা দেখে বলো। তাহলে দেখো 157 এর পরের সংখ্যাটা আমরা যদি একটু ডেসিমেলেরটা চিন্তা করি, তাহলে ডেসিমেলে চিন্তা করলে হয় 158, কিন্তু 8 তো এখানে নাই। 8 এবং 9 অক্টালে আছে? নাই। তাহলে 157 এর 7 হচ্ছে লাস্ট নাম্বার। তাহলে আরেকবার রিপিটেশন শুরু হবে, আরেকবার রিপিট শুরু হইলে 1 যোগ করতে হয় বলছিলাম। তাহলে এর পরবর্তী সংখ্যাটা হবে 160 অক্টাল। বুঝছো কিনা বলো? ঠিক আছে, এগুলো তোমাদের জন্য শেষ সুযোগ, আর নাই, আর আসবে না ক্লাস। দেখো 2 নাম্বার, বাকিরা আসে নাই কেন আজকে? একে তো সবার অবস্থা খারাপ, আজকে তো কেউ আসে। একজনে মেসেজ দিয়েছিল আমাকে যে আসতে পারতেছে না, বাকিগুলা আসে নাই কেন তো বুঝতেছি না। আচ্ছা দেখো 1000, 1000 এর পূর্বের সংখ্যাটি কত? 1000 এর কি আগের সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। বুঝতে পারছো? 1000 এর কত পূর্বের সংখ্যা দেখি বলো তো। এটা কিসে আছে? অক্টালে আছে। কিসে আছে? অক্টালে আছে। অক্টালের এর আগের সংখ্যাটা কত হইতে পারে? তোমরা ইয়ারটা চিন্তা করো, ডেসিমেলটা চিন্তা করো। ডেসিমেলের কত হয়? ডেসিমেলটা কেন চিন্তা করতে বলতেছি জানো? ডেসিমেলটা আমাদের সুপরিচিত, কারণ ছোটবেলা থেকে এভাবে শিখে আসতেছি সংখ্যাগুলো। ডেসিমেল সংখ্যা পদ্ধতি ছোটবেলা থেকে যে শিখে আসতেছি, তো এখন ওইটা দিয়ে যখন চিন্তা করবো দেখবো যে কি একদম ইজি লাগতেছে, নাইলে কঠিন। তাহলে দেখো তো, যখন ডেসিমেল দিয়ে চিন্তা করব তখন 1000 এর আগের সংখ্যাটা কত থাকে? 999 না? 9 কি ছিল? ডেসিমেলের লাস্ট নাম্বার না? তাইলে অক্টালের লাস্ট নাম্বার কত হবে? 7। তাহলে দেখো তো 777, বুঝি নেই মনে হয় স্যার? ক্লিয়ার? 3 নম্বরে আসো, 17f এর পরের সংখ্যাটি কত? 17f এর পরের সংখ্যাটি কত? আচ্ছা, ডেসিমেল অক্টালে কে নাই? অক্টালে নাই যে আমাদের 8 এবং 9 এই দুটো সংখ্যা নাই। আবার বাইনারিতে এই 0 এবং 1 ছাড়া আর কেউ নেই, আর কোনো সংখ্যা নেই। আবার ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত সবাই আছে। ক্লিয়ার? কিন্তু হেক্সাডেসিমাল এমন এক ধরনের সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে অক্ষরও কি আছে?
সংখ্যা অঙ্ক হিসেবে কাউন্ট হবে। তাহলে শুধুমাত্র হেক্সাতে আছে যে ABCDEF, আর কোনো জায়গায় নেই। তাহলে তোমাকে যদি এখানে কিছু নাও দেয় তাহলে তোমার থেকে চিনে যেতে হবে এটা কি হেক্সাডেসিমাল। সবসময় এখানে যে 16 দিয়ে বুঝাই দেবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এটা বুঝে যেতে হবে কি এটা কোন ডেসিমেলে আছে, হেক্সাতে আছে। তাহলে 17F এর পরে সংখ্যাটা বের করতে বলছে। তাহলে F হচ্ছে লাস্ট নাম্বার, এরপরে লাস্ট নাম্বার সেটা যে সংখ্যা পদ্ধতিতে হবে সেটা আসলে রিপিটেশন হিসেবে 1 যোগ হবে। তাহলে F লাস্ট নাম্বার চলে আসছে। তাহলে এখানে আমার F এর পরে সংখ্যাটা কত হয় 0, মানে 10 আর কি 0, তার এখানে 1 যোগ হবে 180। বুঝছি নাকি বুঝিনি? ক্লিয়ার? আচ্ছা 4 নম্বরে আসি। 1016 এর পূর্বের সংখ্যাটি কত? 1016 এর পূর্বের সংখ্যাটা বের করতে বলছে। কি পূর্বের সংখ্যাটা বের করতে বলছে? তাহলে দেখো তো 1000 এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাতে। 16 কিসে আছে? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের এই আগেরটার মধ্যে যদি একটু চিন্তা করি, এটার মধ্যে অক্টালের মধ্যে যদি চিন্তা করি, তাহলে 1000 এর ডেসিমেলে আগের সংখ্যা কত থাকে? 999 না? হ্যাঁ, 9 কি ছিল ডেসিমেলের লাস্ট নাম্বার। তাহলে এখন এটা কিসে আছে? হেক্সার লাস্ট নাম্বার কত হয়? F। তাহলে এটার আনসার হবে F F F। বুঝছি নাকি বুঝিনি? এই বলো বুঝতে দিই? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার আসো 5। 2000 এর পূর্বের সংখ্যা কত বের করতে বলছে? হেক্সাই 2000 এর পূর্বের সংখ্যা দেখে বলো তো, এটা তোমরা বলো তো 2000 এর পূর্বের সংখ্যা কত হতে পারে? 2000 এর পূর্বের সংখ্যা কত হতে পারে? 1FFF। চিন্তা করছি কিভাবে? চিন্তা করছি এইভাবে, 2000 এর আগের সংখ্যা 1999 ডেসিমেলে। তাহলে 9 ছিল কি লাস্ট নাম্বার, কিসের লাস্ট নাম্বার? ডেসিমেলের লাস্ট নাম্বার। তাহলে হেক্সার লাস্ট নাম্বার কত হবে? F। তাহলে 1FFF পারা যায়। 6 নাম্বার আসি। ABF এর পরের সংখ্যাটি কত? ABF এর পরের সংখ্যাটি কত বের করতে বলছে? F হচ্ছে লাস্ট নাম্বার, এরপরে একটা হয় 10 মানে 0, রিপিটেশন শুরু হবে যে এবার। তাহলে F এর আগের সাথে 1 যোগ করতে হবে B, এর আগে কি কত আছে এখানে B, B এর সাথে 1 যোগ করলে কত হয়? C। তাহলে এটার পরের সংখ্যাটা হবে AC0। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে বলো তো DEF এর পরের সংখ্যাটি কত হবে? DEF DF0, ভেরি গুড। তাহলে এটার পরের সংখ্যাটা হবে DF0। F এর জন্য 0, রিপিটেশন 1 এর জন্য 1 যোগ হবে, E এর সাথে 1 যোগ করলে F হয়। ক্লিয়ার? আচ্ছা 8 নম্বরে আসি। 8 নম্বরে কি বলছে? 3000 এর পূর্বের সংখ্যা কত? 3000 এর পূর্বের সংখ্যা কত? হেক্সাই। এবার বলবো না আমি, তোমরা বলো। দাঁড়াও, এই হ্যালো, 3000 এর পূর্বের সংখ্যা কত? ভেরি গুড, 2FFF। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? আচ্ছা 9000 এর পূর্বের সংখ্যাটি কত? 9000 এর পূর্বের সংখ্যাটি কত? সেম টু সেম 8FFF। পারবা তো? কঠিন লাগতেছে কিন্তু পরীক্ষায় এগুলাই আসে, এগুলাই পারো না। 1767 এর পরের সংখ্যা, 1767 এর পরের সংখ্যা অক্টালে আছে, দেখি বলো এটা। দাঁড়াও, হ্যাঁ 1767 এর পরের সংখ্যা, এটাকে আমি আবার ঘুরাই দেবো একটু পরে। 1770, বুঝছো? হ্যাঁ আচ্ছা, তারপর ADF এর পরের সংখ্যা, ADF এর পরের সংখ্যাটা হবে কত? AE0 A
এইও 10 নম্বরে কি বলছে? 10 নম্বর তো বললাম, 11 বললাম, 10 11 12 লাস্ট, সেটা হচ্ছে যে এ বি সি ডি এফ, এ বি সি ডি ই এফ এর পরের সংখ্যাটা কত? তাহলে এর পরের সংখ্যাটা হচ্ছে এ বি সি ডি এফ 0। এটা যদি আগের সংখ্যাটা বলতো তাহলে কি করতাম? এ বি সি ডি ই এফ এর আগের সংখ্যাটা কত দেখি বলো তো? এটা আমি একটু বাড়াই দিছি, এটা আমি নিজে দিলাম এখন। এ বি সি ডি ই এফ এর আগের সংখ্যাটি কত দেখে বলো। এর আগের সংখ্যাটি হবে, এই এফ এর আগের সংখ্যাটা কি? ই। তাহলে কি হবে তখন? এ বি সি ডি ই এবং ই, এটা আর কি। আচ্ছা, এটাকে যদি একটু ঘুরাই দে, এই 10 11 12 13 14 নম্বরে দেখো তো, এই 1767 না লিখে 1777, এর আগে সংখ্যাটি কত? আগের সংখ্যাটা এবং পরের সংখ্যাটা দুটোটা বলো। এটা অক্টালে আছে, অবশ্যই অক্টাল। হ্যাঁ, ঠিক আছে। আগের সংখ্যাটা লিখি, আগের সংখ্যাটা হচ্ছে 1776, এটা হচ্ছে আগের সংখ্যা। এর পরের সংখ্যাটি কত? ভেরি গুড, এর পরের সংখ্যাটা হবে 2000। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল 14-15টা কি এমসিকিউ করানো হয়েছে। কয়টা? এগুলা যদি পারো তাহলে এই সংক্রান্ত যে কোনো এমসিকিউ পারবা, এবং এগুলাই আসবে পরীক্ষায়, এগুলাই কি পরীক্ষায় আসবে। আর অল্প করে আরেকটা টপিক বাকি আছে, 6 নাম্বার পেজ পর্যন্ত আজকের পড়ায় দূর, 1 থেকে 6, পেজ নাম্বার 1 থেকে 6 আজকের ক্লাস, পেজ 1 থেকে 6। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট লিখছি আমি, এটার মিনিংটা বলবা, আগে এটা পড়াইনি তারপর দেখো। ডেসিমেল এবং হেক্সাডেসিমেল, ডেসিমেল কি হেক্সাডেসিমেল, এটা যদি কনভার্ট করি তাহলে আমরা একটা জিনিস এখান থেকে মুখস্থ রাখতে হয়, আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে, ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। ডেসিমেল টু হেক্সাডেসিমেল, তাহলে ডেসিমেল হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 এর পরে এ বি সি ডি ই এফ, ঠিক আছে এটা। তাহলে এবার মনে রাখতে হবে যে আমাদের এটা হচ্ছে, আমি ডেসিমেলেরটা লিখছি, এটা হচ্ছে কি হেক্সাডেসিমেলেরটা লিখছি। তাহলে দেখো 0 এর সাথে 0, 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 3, 4 4, 5 5, 6 6, 7 7, 8 8, 9 9, এ দেখো এ যখন 10 আসবে, ডেসিমেলে যেটা আমরা 10 বিবেচনা করতেছি সেটা হচ্ছে যে হেক্সাডেসিমেলের এ, ক্লিয়ার? ডেসিমেলে যেটা 11 সেটা হেক্সাডেসিমেলের বি সি ডি ই এফ, অর্থাৎ এখানে এই এত দূর পর্যন্ত 16 না 15, এই 1 থেকে 15 পর্যন্ত 15 আর 0 সহ টোটাল 16টা, 0টা 0 ইজ এ নাম্বার। হ্যাঁ, দেখি বলো 0 ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা, দেখি বল, তুই বল তো কি নিরপেক্ষ তো কোনো দিন আমি শুনিনি, ম্যাথ অনার্স করে ফেলতেছে আজ পর্যন্ত। বলেন তো আপনি কি পড়েন, ম্যাথটা একটু ভালোভাবে পড়বেন না? এগুলো সবগুলো আছে না, এগুলো বইয়ের বাইরে থেকে করছি নাকি? আজকে এক্সট্রা যতগুলো প্রশ্ন করছে সবগুলো তোমাদের বইয়ে আছে। হ্যাঁ, বাস্তব সংখ্যায় আছে, তারপর আরো জটিল সংখ্যায় আছে। আচ্ছা, যাই হোক, 0 হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা, 0 ধনাত্মক না ঋণাত্মক না, 0 অঋণাত্মক, এটা বলতে হবে অঋণাত্মক। তারপর 1 মৌলিক না যৌগিক না, 1 হচ্ছে কি
ওয়ান হচ্ছে কি একক স্বাভাবিক সংখ্যা। একক একক স্বাভাবিক সংখ্যা তিন প্রকার, একটা হচ্ছে একক ওয়ান, একটা প্রাইম নাম্বার, আর একটা হচ্ছে নন প্রাইম নাম্বার। বুঝা গেছে? হ্যাঁ দেখো এখন যেটা বলার জন্য লিখছিলাম, তাহলে এখানে 1 থেকে 15 পর্যন্ত টোটাল 15, আর এখানে একটা কত 1 16, টোটাল কত হয়েছে 16টা, এখানেও 16টা হয়েছে। যখন আমাদের ম্যাথ করব, এখন তো আমরা মেইন ম্যাথে ঢুকি নেই, এগুলো হচ্ছে কি আস্তে আস্তে মানে প্রবেশ করতেছি যে। তো 10 সবসময় মনে রাখবা, ডেসিমেলে যেটা 10 সেটা হচ্ছে হেক্সায় এ, যেটা 11 বি, সি, ডি, ই, এফ। মাথায় ঢুকছে নাকি ঢুকে নেই? পারবা এই জিনিসটা? তাহলে আজকে বসছি আমরা 1 to 6 নাম্বার সিস্টেম বইয়ে, ক্লাস এখানে শেষ। না ওইটা না, এখন একটু আমাকে বলবো যে এই ব্র্যাকেটটার মিনিংটা কি, দেখি তুমি বলো, দেখি বলো, তারপর ওকে ধরবো। বাকিগুলো আসে না আজকে, নাহলে সবাইকে ধরতাম। দেখে বলো এটা 1 আর 6 এটার মানে কি? ইন্টারভাল বন্ধনের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের কাজ কি? এটা থার্ড ব্র্যাকেট যেটা আমরা 6 থেকে চিনি, 6 7 8 থেকে চিনি, তো এটার কাজ কি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথও কি ও উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। বানাই লেখা যায়, ম্যাথ বানাই লেখা যায়। হ্যাঁ এই দেখি বল দেব। 1 to 6 এটার মিনিং হচ্ছে যে এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে, মানে হচ্ছে আবদ্ধ বন্ধনী। এখানের মধ্যে 1 থেকে 6 সবগুলা মান গ্রহণযোগ্য, অর্থাৎ 1 2 3 4 5 6, 1 থেকে 6 সবাই আসবে, 1 এবং 6 সহ। এটা যখন আমি সংখ্যার একক অঙ্কন করব, এটা হলো আমার 1, এটা হলো আমার 6, তাহলে সংখ্যার এককে আমরা সাধারণত এইভাবে অঙ্কন করি। তো এখন এটার অর্থ হচ্ছে যে 6 সহ নিতে হবে, তার মানে এটাও ভরাট করে দিতে হবে, এটাও ভরাট করে দিতে হবে। এখন এখানের মধ্যে নট পূর্ণ সংখ্যা, এখানে কিছু বলে নাই যে ন্যাচারাল নাম্বার নিতে হবে না কি কি অন্য সংখ্যা নিতে হবে। তার মানে কি এটার অর্থ হচ্ছে যে তোমার পূর্ণাংশ সংখ্যা, ভগ্নাংশ, দশমিক সবাই আসবে 1 থেকে 6 এর ভিতরে। এই ভালো মতো ম্যাথ করবা, নাহলে কষ্ট পাবা। ক্লাসটা এটা অফ করো।